আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ। চতুর্থ পঞ্চম কিস্তির ঋণ পাবার বিষয়ে আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ের আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে এসব কথা জানান তিনি বলেন, শর্ত পূরণে সবকিছু করছে সরকার। আইএমএফ জানিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল। রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি কমানোর বিষয়ে আরও পদক্ষেপ নিতে হবে। এছাড়া চলতি মাসে আইএমএফ এর সদর দফতর ওয়াশিংটন ডিসিতে যাবেন অর্থ উপদেষ্টা। জুনে অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদী তিনি। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন। কিন্তু এই রিভিউর পর আর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি। ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ। আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আলতো উইল ট্রাই টু। এই মুহূর্তে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে অর্থ উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের বৈঠক নিয়ে নতুন কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। নতুন করে যদি একটু বলতে চাই যে অর্থ উপদেষ্টার কথাই তিনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের যদি এই আইএমএফের ঋণ সহায়তা চতুর্থ এবং পঞ্চম কিস্তি পেতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো পূরণের ক্ষেত্রে বাংলাদেশের যেসব করণীয় সেই করণীয় বিষয়গুলোর উপরেই জোর দিচ্ছে সরকার। এবং সেই দিক থেকে কিন্তু সরকার যে আইএমএফ যে সন্তুষ্ট সেটাও কিন্তু তারা বলেছেন। এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সেটি যে স্থিতিশীলতা রয়েছে সেটি নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। যার কারণেই কিন্তু অর্থ উপদেষ্টা বলছেন যে আমরা এই ঋণ সহায়তা পেতে পারি। তবে করের আওতা বাড়ানো এবং ভর্তুকি কমানোর উপর জোর দেওয়ার কথা কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন। এবং সেজন্যই কিন্তু এখন যে সরকারের যেসব নীতি নির্ধারণী পর্যায়ের যারা রয়েছেন তারা কিভাবে এই বিষয়টিকে ট্যাকেল দিবেন সেই বিষয়টির উপরে কিন্তু জোর দিচ্ছে সরকার। এবং তারা বলছেন যে 17 এপ্রিল পর্যন্ত যেহেতু আইএমএফ এর প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করবেন এবং বাংলাদেশের অর্থ বিভাগ সহ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের যে সরকারের সাথে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আইএমএফ এর যে বৈঠক হবে সেই বৈঠকের পরে কিন্তু মূল বিষয়টি পর্যালোচনার মধ্যে আসবে। তবে অর্থ উপদেষ্টার বক্তব্যে কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তিনি আশাবাদী যে তারা এই ঋণ সহায়তা বাংলাদেশ পাবে, যেটি $4.7 বিলিয়ন হিসাবে আইএমএফ থেকে দেয়া হবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে সেই শুল্ক আরোপের বিষয়ে কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন যে এটি নিয়ে খুব বেশি আতঙ্কিত হবার কিছু নেই। এটিকে কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় এবং সেটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকার অলরেডি আলোচনা শুরু করেছেন এবং সেটিও আসলে একটা সহনীয় পর্যায় থেকেই আসলে বাংলাদেশের খুব বেশি একটা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতি হবে না তেমনটি কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে। এছাড়া আজকে যেহেতু 9 দিন ছুটির পরে এই সচিবালয় খুলেছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে কিন্তু চরম ব্যস্ততা রয়েছে এবং উপদেষ্টারা তাদের অফিস করছেন। এরই মধ্যে কিন্তু রেজওয়ানা হাসান এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারাও কিন্তু বৈঠক করছেন। কিছুক্ষণ পরে বাণিজ্য উপদেষ্টা একটি বৈঠক করবেন, সেখানেও কিন্তু আরও নতুন তথ্য আসবে। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে মারফি। আশিক, আপনাকে ধন্যবাদ। মার্কিন শুল্ক আরোপের বিষয়টি সরকারের টপ প্রায়োরিটি বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালের সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, ঈদের দিন ও পরদিন ছাড়া প্রতিদিনই কাজ করতে হয়েছে। ঈদ জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে কাজ করছে। এবারের ঈদ খুবই ভালো ছিল বলেও জানান তিনি। মানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন জীবনযাত্রা যেন সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছে। তো আগামী দিনেও এই কাজগুলোই আমরা করব। অনেক বাধার মুখে, অনেক সীমাবদ্ধতা নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে, কিন্তু জনগণের কল্যাণে যেটুকুন কাজ আমাদের করা দরকার, পরিবর্তিত বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব। টানা 9 দিনের ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস, আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা
ও পুঁজিবাজার। অফিসে এসে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা কুশল বিনিময় করছেন সবাই। অফিসগুলোতে ঈদের উৎসবের আমেজ বিরাজ করছে। ছুটি শেষে রাজধানীর মতিঝিলও ফিরেছে আগের চেহারায়। পূর্বের মতো সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ব্যাংক লেনদেন চলবে আগের মতো সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এবার ঈদ যাত্রার সুবিধার কথা বিবেচনা করে টানা 9 দিন ছুটি ঘোষণা করেছিল সরকার। আমরা ব্যাংকাররা তো এরকম লম্বা ছুটি কখনো পাইনি, খুবই ভালো লাগছে। অনেক দিন পরে আসছি অফিসে। যখন আমরা ওয়ার্ক প্লেসে আসি তখন আমরা আমাদের কাজে মনোযোগ দিতে হয় আর কি। অনেক এমপ্লয়ি বাসা থেকে মিষ্টি নিয়ে আসছে, নিজেরা রেডি মানে রান্না করে নিয়ে আসছে। আমরাও কিছু কন্ট্রিবিউট করে এটাকে আজকে ঈদের দিনের মতো করেই পালন করব, সাথে সাথে ব্যাংকিংটাও চলবে। এই ছুটিটা মোটামুটি সবাই আনন্দ করছে। এখন হচ্ছে আবার কর্মব্যস্ততার সময় এবং অফিসে এসে আবার কর্মব্যস্ততা আমরা শুরু করেছি। শান্তি একমাত্র সমাধান, যুদ্ধ কোনো সমাধান নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোনো প্রয়োজন নেই। চীনের গণমাধ্যম CGTN-কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানান তিনি, যার ফলে বাংলাদেশ সহ এই অঞ্চলে ভূমি পরিবেষ্টিত দেশগুলো উপকৃত হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসানের রিপোর্ট। চীন পুরো বিশ্বের জন্য উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের চাইনিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনে চীনের সহায়তা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার চীনের গণমাধ্যম CGTN-কে দেয়া সাক্ষাৎকারে দুদেশের সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ ও চীনের মধ্যকার 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীন জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাংলাদেশের রূপান্তরে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। চাইনিজ হাসপাতালগুলোর প্রশংসা করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখতে দেশটির প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায়, এটা হলে তারা অনেক খুশি হবে। তাছাড়া স্বাস্থ্য খাতে চীনা প্রযুক্তি থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে। শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ কোনোভাবেই সমাধান হতে পারে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। রাকিব হাসান, RTV। সীমানা পুনর্নির্ধারণ সহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় একথা জানান তিনি। CEC বলেন, নির্বাচন কমিশনের প্রতিটি পদক্ষেপ সরকারকে যথাসময়ে জানানো হচ্ছে। আগামী ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে EC। CEC কর্মকর্তাদের বলেন, ভোটার নিবন্ধনের অসাধ্য কাজ সাধন করেছে মাঠ পর্যায়ের কর্মীরা। সংস্কার, বিচার নাকি নির্বাচন, কোন পথের রাজনীতি? কেউ বলছে সংস্কার আগে নির্বাচন নয়, কারো মত সবার আগে ফ্যাসিবাদের বিচার। কেউ আবার বিএনপিকে সংস্কারের বিপক্ষে দাঁড় করাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দৈন্যতার কারণে একটি পক্ষ বিএনপির উপর দোষ চাপিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। এসব করে বিএনপিকে ঠেকানো যাবে না। আরো জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। সংস্কার ও নির্বাচন প্রশ্নে রাজনীতির মাঠ যখন দ্বিধা বিভক্ত, তখন নিজেদের অবস্থান তুলে ধরছে বিএনপি। বিচার বিভাগ সংস্কারের 23টি সুপারিশের 20টিতে একমত দলটি। দুদক সংস্কারের 20 সুপারিশের 19টিতেই একমত, একটিতে আংশিক একমত। আর জনপ্রশাসন সংস্কারের 26 প্রস্তাবের অর্ধেকেই সমর্থন রয়েছে বিএনপির। বাকি বিষয়ে রয়েছে মন্তব্য। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতা সালাউদ্দিন আহমেদ মনে করেন, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো দুরভিসন্ধিমূলক। 3টি বিষয় সমান্তরালভাবে চলতে কোনো বাধা নেই। সবগুলো বিষয় যে একসাথে চলতে পারে সেটা তারা বিবেচনা করছেন না। বিচারিক কার্যক্রম চালু থাকবে এবং বিচার এমন না যে এই সরকার চলে যাওয়ার পরেও সেই বিচার চলবে না, তা তো নয়। আমাদেরকে যদি কেউ বলে যে আমরা সংস্কার চাই না, এটা মিথ্যা অভিযোগ হবে, এটা আমাদের উপরে জুলুম করার শামিল হবে। যারা এই সমস্ত অপপ্রচার করছে এটা তাদের রাজনৈতিক দৈন্যতা, আমি বলবো সেটা রাজনৈতিক অদূরদর্শিতা। শুধুমাত্র অমূলক অভিযোগ উত্থাপন করে
বিএনপিকে ঠেকানো যাবে না। সর্বোত্তম সংস্কারের মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার অনুযায়ী এই রাষ্ট্রকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। টানা 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, যা বিএনপিরও চাওয়া। তবে যোগ্যতা ও গ্রহণযোগ্যতায় রাষ্ট্রপতি হলে আপত্তি নেই দলটির। 2 বার প্রধানমন্ত্রী একাদিক্রমে হওয়ার পরে যদি কেউ ইচ্ছা করে তৃতীয়বার না হয়ে চতুর্থবার হতে পারবেন, মানে তারপর হয়তো একবার গ্যাপ দিয়ে, এটাকে বলা হয় 2 কনসিকিউটিভ টার্মের জন্য হতে পারবেন, এরপরে না। সংবিধান তো এখনই সংশোধিত হয় নাই, সেটা আলাপ আলোচনা হবে, পরীক্ষা নিরীক্ষা হবে। যদি এটা জাতির কাছে গৃহীত হয়, বৃহত্তর ঐক্যমত সৃষ্টি হয় এই বিষয়ে, তাহলে সেটা গৃহীত হবে। একজন অভিজ্ঞ ব্যক্তি রাষ্ট্রপতি পদে যদি নির্বাচিত হন, তাতে তো রাষ্ট্রেরই উপকার। রাজনৈতিক উদ্দেশ্যে অমূলক অভিযোগে বিএনপিকে দোষারোপ করা হলে 1.5 দশক ধরে নির্যাতনের শিকার দলটির উপর জুলুম করা হবে বলে মনে করেন দলটির এই শীর্ষ নেতা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম, তিনিও সেখানে চিকিৎসা নেবেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়ে এবং তার গলার ধমনীতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসার ফলো আপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে গেলেন তিনি। যাত্রাবাড়ীতে জুলাই আগস্ট গণহত্যা মামলায় ঢাকার ওয়ারি জোনের সাবেক এসি তানজিদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আব্দুল হাসানকে গ্রেপ্তারে দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম কথা জানান। তিনি আরও জানান, সাভারের ইয়ামিন হত্যা মামলায় পুলিশ সদস্য সোহেল মিয়াকে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। সকালে জুলাই আগস্টের গণহত্যা মামলায় ঢাকার ওয়ারি জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে 20 জুলাই কারফিউ জারি করা হয়। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার 2 বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ির কাজলা এলাকায় যান। তখন তাদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি করা হয়। শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গেল রাতে জাজিরা থানায় এই মামলা হয়। এর মধ্যে মূল অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ 7 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এর আগে শনিবার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও বিজিতা চেয়ারম্যান প্রার্থী আবুল জলিল মাতবর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আধা ঘন্টা ধরে চলা সংঘর্ষে উভয় গ্রুপের 10 জন আহত হয়। সংঘর্ষ চলাকালে 5 শতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কক্সবাজারের উখিয়ার জমি নিয়ে বিরোধে 2 পক্ষের সংঘর্ষে জামায়াত নেতাসহ 3 জন নিহত হয়েছে। সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা মৌলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের আবদুল্লাহ মান্নান ও তার বোন শাহিনা বেগম। এই ঘটনায় আরও 7 জন গুরুতর আহত হয়। স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ করে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মৌলানা মামুন সহ 3 জন নিহত হয়। উখিয়া থানার ওসি আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সরকারি সফরে আজ রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাশিয়া সফর শেষে তিনি আগামী 10 এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সেনাবাহিনী। সফরকালে রাশিয়া ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন সেনাপ্রধান। এছাড়া কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন তিনি। সফর শেষে 12 এপ্রিল দেশে ফিরবেন তিনি।
প্রধান উপদেষ্টার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের ৮টি বিভাগে স্পোর্টস হাব করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ঢাকা স্টেডিয়ামে এমনটা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাতে প্রতিটি বিভাগে উন্নত মানের স্পোর্টস ফ্যাসিলিটি পাওয়া সম্ভাবনা বাড়বে। এদিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে পালিত হয় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস 2025। বর্ণাঢ্য র্যালি, খেলাধুলা ও নানা বর্ণিল আয়োজনে মুখরিত হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গন। সকালে সচিবালয়ের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। র্যালিটি শেষ হয় ঢাকা স্টেডিয়ামের সামনে। এই আয়োজনে যুক্ত হয় দেশের বিভিন্ন ফেডারেশন ও ক্রীড়া উৎসাহীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুখরেমা রেজার মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক বার্তায় তারেক রহমান বলেন, মুখরেমা রেজার মৃত্যুতে শোকাহত পরিবারের মতো গভীরভাবে সমব্যথী তিনিও। ভোরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুখরেমা রেজা। বাদ আসর বনানী ডিওএইচএস মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।